তেষা, এই তেষা, উফ, এই মেয়েটা এত অলস কেন? এই, তুই সারা রাত কি করিস বলতো? সকাল সকাল ঘুম থেকে উঠতেই চাস না? তোর না কলেজ আছে? ও তাড়াতাড়ি। ও মা, সকাল সকাল কেন এত ডাকাডাকি করো বলো তো? এত কষ্ট করে কত জায়গা খুঁজে জানো এই অ্যালার্ম ঘড়িটা এনেছি, কিন্তু তুমি একদিনও ঘড়িটাকে বাজাতে দাওনি। তার আগে তোমার অ্যালার্ম শুরু হয়ে যায়। বলছি কি মা জননী, একদিন তো এই ঘড়িটাকে কষ্ট করে বাঁচতে দাও। নিজের জমানো টাকা দিয়ে এনেছি। মা পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার মনটা ভীষণ খুশি হয়ে গেল। সকাল সকাল আসমায়ের বকা না খেয়ে আদর পেলাম, যা হয় আর কি। কিন্তু এরপর যা বললো তাতে আমি বেহুশ না হয়ে পারলাম না। চলুন শুনি আমার মা আমাকে কি বলল। তিশা মা আমার, শুধু ঘড়ি কিনে এনে অ্যালার্ম সেট করে রাখলে তো হবে না, ঘড়ি চলার জন্য ব্যাটারিও লাগে। যা তুমি ঘড়িতে লাগাওনি, তাই বেচারা ঘড়িটাও তোমার মতো অলস হয়ে ঘুমিয়ে থাকে। তাই তো আমার অ্যালার্মটাও শুরু করতে হয়। আমি মার কথা শুনে আশ্চর্যের চরম সীমায়। ছি, কি লজ্জা! আমি ঘড়িটা চেক করে দেখলাম, সত্যিই তো ঘড়িটাতে তো আমি ব্যাটারি লাগাতেই ভুলে গেছি। ও, এখন মনে পড়েছে, সেদিন আমার কাছে ঘড়ি কেনার পর টাকাই ছিল না। ভেবেছিলাম বাসায় এসে ভাইয়াকে বা বাবাকে বলবো ব্যাটারির কথা, কিন্তু বাসায় এসে ফেসবুকে গল্প করতে বসে গেলাম। আর মনেই ছিল না। নিজের বোকামের উপর নিজেরই রাগ উঠছে। এর আগে আবারও ঘি ঢালছে ড্রয়িং রুমে বসে আমার শয়তান রায়হান ভাই। আমার বোকামের কথা শুনে হাসতে হাসতে গুঁড়ামুড়ি খাচ্ছে। আমার মন চাইছে ওকে ঠান্ডা পানিতে চুপাই। আসুন নিজের পরিচয়টা দিয়ে দিই এর মাঝে। আমি তিশা, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। কয়েক মাস পর পরীক্ষা দিয়ে কলেজ লাইফে টাটা করব। আমাকে এতক্ষণ ধরে ডাকছিল আমার মা, একজন পাক্কা গৃহিণী। তার জীবনের একমাত্র প্যারা হলো আমি। বাবা সরকারি উচ্চ পদে কর্মচারী একজন, কিছুদিন পর রিটায়ার্ড হয়ে যাবেন। আর হাসতে হাসতে যে ব্যক্তিটি গড়াগড়ি খাচ্ছেন, তিনি হলো আমার একমাত্র বড় ভাই রায়হান। বর্তমানে টিজিএন কোম্পানিতে কর্মরত আছেন। এই কোম্পানিটা রায়হান ভাইয়ের জিগির ফ্রেন্ড জিসানের। তবে রায়হান ভাই তার যোগ্যতায় জবটা পেয়েছে। রায়হান ভাই এখনও হাসছে। আর হাসবেন নাই কেন? আমি মাঝে মাঝে এমন বোকামার্কা কাজ করে ফেলি প্রায়। সেদিনের কথা, আমি ড্রয়িং রুমে বসে গল্প পড়ছিলাম। প্রেমময় তৃষ্ণা, নতুন রাইটার তানিয়া আপুর গল্প। গল্প পড়তে গিয়ে গল্পের মাঝে এমনভাবে ডুবে গেলাম যে হয়তো এই মুহূর্তে 4-5 জন মানুষ এসেও আমাকে তুলতে পারবে না। ঠিক সেই সময় আমার মা কানের সামনে এসে জোরে চিল্লিয়ে বলতে লাগলো, তিশা, চুলায় ডিম দিয়ে এসেছি, ডিমগুলো তুলে রাখ। আমি তো চাচির সাথে একটু কথা বলছি। কথাটা এত জোরেই বললো যে আমার কানের পর্দা মনে হয় ছিঁড়ে গেছে। এতক্ষণে আমি বিরক্তকর মুখে মার দিকে তাকিয়ে বললাম, এত চিল্লানোর কি আছে? সুন্দর করে বললেই তো হয়। আমাকে কি তোমার বয়রা মনে হয়? মা রাগের লোক নিয়ে আমার দিকে তাকালো। আমি মুহূর্তেই যেন বিলাই হয়ে গেলাম। কি হলো মা, এমন রাগ দেখাচ্ছ কেন এই অবুঝ পিচ্ছিটার উপর? তিশা, তোকে আমি কতবার ডাক দিয়েছি জানিস তুই? আমি মাথা নাড়ালাম। সত্যি তো, আমি তো শুনেই নাই। মা কখন ডাকলো? শুনবি কি করে? একবার ফেসবুকে ঢুকলে তো তোকে খুঁজেই পাওয়া যায় না। এবার কথা কম বলে রান্নাঘরে যা, যা বলছি। মা দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। আমিও নাচতে নাচতে রান্নাঘরের দিকে গেলাম। ঠিক সেই সময় আমার ফোনটা বেজে উঠল। আমার বেস্টি, আমার জানেমান লিলু ফোন দিয়েছে। আমি তোর ফোন পেয়ে ওর সাথে কথা বলতে লাগলাম, আর ডিমগুলো চামচতে তুলে বাটিতে রেখে চলে এলাম। কিছুক্ষণ পর আমার মা জননী আমার নাম ধরে চিল্লাতে লাগলো। মনে হলো বাড়িতে ভূমিকম্প শুরু হলো। আমি মাত্র একটু শুয়েছিলাম, লাফ দিয়ে উঠে দেখি মা আমার সামনে কোমরে কাছা মেরে এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখখানি দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। কেমন চণ্ডীরূপ ধারণ করেছে। আমি ভয়ে শুকনো ঢোক গেলে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? মা দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি কে বলেছিলাম মনে আছে? আরে থাকবে না কেন? তুমি তো বলেছিলে ডিমগুলো নামিয়ে রাখতে। আমি তো নামিয়েও রেখেছি, তাহলে এত চেঁচামেচি করছো কেন বলো তো? মা এক কদম কাছে এসে বলল,
ডিম তো নামিয়ে রেখেছিস, তাহলে চুলা কেন বন্ধ করলি না? গাধা মেয়ে, তোর জন্য আমার নতুন পাতিলটা পুরো ছারখার হয়ে গেছে জানিস। দেখো মা, আমি প্রথমত গাধা না, গাধি হতে পারি। আর দ্বিতীয়ত তুমি আমাকে চুলা বন্ধ করতে একদমই বলনি, শুধু পাতিল থেকে ডিমগুলো তুলে রাখতে বলেছো। আমি তো শুধু তোমার কথাই রেখেছি, এটা আমার দোষ কি? তোর কি দোষ? ও আচ্ছা, তোর কি নিজের কোনো বুদ্ধি নেই বলতো? নিজের বুদ্ধিটাকে তো একটু খাটা, তা না হলে জম ধরে যাবে। ওফ মা, যাও তো ঘুমাতে দাও। কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, তুমি এসে সব ঘুরে বালি করে দিলে। কি? আমি এসে তোর স্বপ্নের ঘুরে বেলে করে দিয়েছি? দাঁড়া, বুঝেছি। তুই এভাবে ভালো হবে না, তোকে এখন থেকে উঠতে বসতে মার দিতে হবে। আজকে তো আমি মা একটা খুরচুন নিয়ে আমাকে মারার জন্য ছুটে এলে আমিও দৌড়ের উপর থাকি। এমন সময় রায়ান ভাইও অফিস থেকে বাসে এসে পড়ে। আমাকে আর মাকে এভাবে দৌড়াতে দেখে বেচারা কিছুক্ষণ শকটের মধ্যে ডুবে থাকে। আমি রায়হান ভাইয়ের পেছনে লুকিয়ে পড়ি। মা রায়হান ভাইকে সত্যি বলে, না ভাইয়া, তুমি একদম সরবে না। দেখো, মা আমার সাথে সৎ মায়ের মতো ব্যবহার করছে। রায়হান ভাই মাকে ইশারা করে জিজ্ঞেস করে কি হয়েছে। মা রায়হান ভাইকে সব বলে। এরপর রায়হান ভাই আমার হাতটা ধরে, সোফায় বসিয়ে নিজেও আমার পাশে বসে। দেখ তিশা, ব্যাপারটা তুই যত ছোট করে দেখছিস অতটা ছোট না। একটা পাতিল পুড়েছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আগুন লেগে যেত তখন কি হতো? মা ছিল বলেই তো বেঁচে গিয়েছিস, তা নাহলে তুই তো যে ঘুমিয়ে থাকিস সব পুড়ে সারকার হয়ে গেলেও খবর থাকতো না। ঠিক বলছি তো আমি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আসলেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমার মাথাটা আসলেই মোটা। সেদিন রায়হান ভাইয়ের কথাগুলো আমি বুঝতে পেরেছিলাম। হঠাৎই মায়ের চিল্লানিতে আমার ধ্যান ভাঙলো। তৃষা, ওঠ, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। সব কিছু নিয়ে বের হব, এমন সময় ফোনটা টুটু করে মেসেজ আসলো। টাইম দেখে নিলাম, হাতে কিছু সময় আছে, তাই মেসেজটা ওপেন করলাম। হ্যালো জান পাখি, শুনেছি তুই নাকি বড় হয়ে গিয়েছিস। তাহলে কি আমি ধরে নেব এখন তুই আর চকলেটের জন্য বায়না করিস না, উল্টোপাল্টা কথা বলে কারণ মেজাজ গরম করিস না? কখন যে বোকা বোকা কাজ করিস তুই নিজেই জানিস না। তাহলে কি এসব ছেড়ে দিয়েছিস? যদি ছাড়িস তাহলে বলবো আমার পাখিটি বড় হয়ে গিয়েছে। আচ্ছা, এখন কি শাড়ি পরতে পারিস? জানিস তোকে শাড়িতে দেখা আমার খুব শখ। কিন্তু দেখ, তোকে শাড়িতে কেন, চোখেও দেখতে পাই না এখন আমি। তুই কি জানিস পাখি, আমার মন পাখিটা তোর জন্যই ছটফট করে। তোকে দুই চোখ ভরে দেখার জন্য আমার চোখ দুটো শুধুই তোকে খোঁজে। আমার এই অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। কবে শেষ হবে বলতো? না, আমি যা পারছি না। আমি মেসেজটা পড়েই ফোনটা রেখে চলে গেলাম। গত 2 বছর ধরে প্রতিদিন এমন অনেক মেসেজ আসছে তৃষার কাছে। আর মেসেজ করা ব্যক্তিটাকে ও জানে, জানে বললে ভুল হবে, শুধু চেনে। তাই মেসেজ পড়ে কেমন অনুভূতি হওয়া উচিত ও জানে না। যে মানুষটিকে গত 4 বছরের উপর হলো চোখে দেখে না, সেই মানুষটির প্রতি তার ভালোবাসার অনুভূতি কেমন হওয়া দরকার। ভালোবাসা কি তখনও ও জানতো না। তখন সে মানুষটি ওর জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে পড়ল। আর এখন যখন বোঝে সে তো অনেক দূরে, আর তার দূরে থাকাই আমার জন্য ভালো। আমি নিচে এসে দেখি নিশি দাঁড়িয়ে আছে। নিশির সামনে গিয়ে, চল দেরি হয়ে যাচ্ছে। নিশি একটু বাড়ির দিকে উকি দিয়ে বলল, চল। গাড়ির দরজা খুলতে যাবে, ঠিক সেই সময় রায়হান ভাইয়া বের হলো। ফর্মাল ড্রেস আপে, কাঁধে একটা ব্যাগ, বাইকে বসে কখন ধরে হর্ন বাজাচ্ছে। কিন্তু বেচারি নিশি পথ আটকে দাঁড়িয়ে আছে, আর কোনো খবরই নেই। আমি জানি রায়হান ভাই এখন রেগে যাবে আর বেচারিকে অনেকগুলো কথা শোনাবে। তাই পরিস্থিতি সামাল দিতে আমি নিশিকে টেনে রায়হান ভাইকে পথ করে দিলাম। দেখা হয়ে গেল। গাড়িতে উঠে পড়ুন ম্যাডাম, আপনার ক্লাস চলে এসেছে। কি 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 যেতে বলছিস? আমি তো থাক, আর বলতে হবে না। আমি জানি আমার ভাইটা অনেক হ্যান্ডসাম, তাই এভাবে ক্রাশ খাওয়াটাই স্বাভাবিক। তাই নাকি? তাহলে তুই আমার ভাইয়ের উপর ক্র্যাশ খেলি না কেন? সে তো তোর রায়ান ভাইয়ের থেকেও বেশি হ্যান্ডসাম, ড্যাশিং, আর সব থেকে বড় কথা তোর জন্য পাগল। তাহলে তুই আমার ভাইকে বাঁশ কেন মারছিস বলতো? বেচারা তোর জন্য কত দূরে পড়ে আছে।
ক্রাশ খাওয়ার জন্য ব্যক্তিটাকে চোখে দেখতে হয়, বুঝলি? আর তোর ভাই 4 বছর ধরে কারো নজরে আসছে না, তাহলে ক্রাশ কিভাবে খাই বলতো? আমার তো শুধু তার রাগগুলোর কথাই মনে আছে। সে রাগলে সামনে থাকা ব্যক্তিটাকে ধ্বংস করে দেয়, একটিবারও ভাবে না। এমন মানুষের থেকে দূরে থাকা স্বাস্থ্যের জন্যই ভালো। আচ্ছা দেখবো নি, একবার ভাইয়া আসুক, ভাইয়ার সামনে বলিস তোর এই বড় বড় কথা। কেন? আমি কি ভয় পাই নাকি তোর ভাইকে? মনে রাখিস, আমার নামও দিশা। তোর ওই ভাইকে আমার থেকে দূরে থাকতে বলবি, তা না হলে পচা পানিতে এমন চুমন চুবাবো 10 দিন গোসল করলেও শরীর থেকে গন্ধ যাবে না। আচ্ছা দেখবো নি, এখন নামেন গাড়ি থেকে, কলেজে এসে পড়েছি। ইচ্ছেগুলো কখনো কখনো কি অদ্ভুত হয়। আজ ইচ্ছে করলো রাতের আধারে মেঘকে উকি দিয়ে যে এক ফালি চাঁদ দেখা দিচ্ছে তাকে মুগ্ধ নয়নে দেখার। আমি কোনো জ্যোতিষীবিদ নই যে চাঁদকে দেখে ভবিষ্যৎবাণী করব। আমার কাছে চাঁদ মানে এখনো রূপালী থালার মতো, যার স্নিগ্ধ পবিত্রতায় আচ্ছন্ন গোটা সৃষ্টি। বারান্দায় দোলনায় বসে কানে হেডফোন দিয়ে মনের আনন্দে গান শুনছি, আর হাতে রাখা ডেয়ারি মিল্ক চকলেটটা খেতে খেতে ভাবছি আজ অনেকদিন পর পূর্ণিমা দেখব বলে বসে আছি। মনটা আজ আমার ভীষণ অস্থির, ভীষণভাবে বিরক্ত আমি। আর এর কারণটা হচ্ছে জিসান। আর সারাদিনও জিসানের কোনো মেসেজ আসেনি। 2 বছরে এই প্রথম হলো আমাকে জ্বালানোর এক অদ্ভুত ব্যবস্থা তার। এসএসসি পরীক্ষার পরে জিসানের পরিবার থেকে ফোনটা গিফট পেয়েছিলাম। ফোনটা খুব দামি ছিল, তাই প্রথমে গিফটটা নিতে একদমই মন চায়নি, কিন্তু জিসানের মা রাবেয়া বেগমের কারণেই না নিয়ে পারলাম না, কারণ আমাকে মেয়ের মতো আদর করে। কিন্তু আমি খুব ভালো করেই জানি গিফটটা আন্টি নিজে হাতে দিলেও গিফটটা অন্য কেউ পাঠিয়েছে। সেদিন বাসায় এসে মোবাইলটা অন করার সাথে সাথে একটা মেসেজ এসেছিল আমার ফোনে। তারপর কংগ্রাচুলেশনস জান, অনেক অনেক শুভেচ্ছা আমার পিচ্চি পাখিটাকে। জীবনে আরও একটা ধাপ এগিয়ে আসলে আমার কাছে, তোকে পাওয়ার অপেক্ষাটাও কিছুটা কমে আসলো। আমি জানতাম আমার জান পাখিটা এইভাবেই একজন অল্প অল্প করে আমার দিকে এগিয়ে আসবে। এখন হয়তো পাখিটা আমার কিছুটা বড় হয়েছে, এখন তো তাহলে আমার একটু বুঝবি নাকি? না সে আগের মতোই বাচ্চামি করে আমাকে ভুল বুঝে যাবি। এমন করার চিন্তাও করিস না পাখি, তাহলে পথ ভোলা পাখিকে আমি নিড়ে বেঁধে থাকবো। তখন কিন্তু তোর জন্য ভালো হবে না, কারণ আমার মনটা আজকাল ভীষণ বেহায় হয়ে যাচ্ছে জানিস, তোকে দেখার জন্য, একবার হাত দিয়ে তোকে ছোঁয়ার জন্য, তোকে একটু জড়িয়ে ধরার জন্য। জানিস পাখি, আজ আমি ভীষণ ক্লান্ত। এখন তোর কাঁধে মাথা রেখে ক্লান্তিগুলো দূর করা প্রয়োজন, তার জন্য তোকে খুব প্রয়োজন। রাতে শান্তি মতো একটু ঘুমানোর জন্য তোকে খুব প্রয়োজন। আমার এই প্রয়োজনগুলো বাক্সে বন্দি করে রেখেছি, যাতে আমি পাগল না হয়ে যাই। একদিন তোর সামনে আমার এই প্রয়োজনের বক্সটা খুলবো, আর এক এক করে সব অপূর্ণ ইচ্ছেগুলো তোকে দিয়ে পূর্ণ করাবো। মনে রাখিস। শোন, তোর পিঠের মাঝ বরাবর তিলটা না আজকাল আমাকে খুব জ্বালাচ্ছে জানিস। সাবধান করে দেবে বেহায়া তিলকে, আমার ঘুমে যেন বারবার এসে না জ্বালায়, তা না হলে আমি এসবকে পুড়িয়ে ফেলবো। কারণ আমি পড়ছি, ভীষণভাবে পড়ছি। মনে রাখিস, আমার দহনে তোকেও আমি একদিন পড়াবো। আমি দূরে আছি বলে মনে করিস না, আমি তো ছায়া হয়ে তোর সাথেই চলি, তোর অতটাই কাছে, ঠিক ওই হৃদয়ের পাশে। সেই দিন এই মেসেজটা আমাকে জিসানি পাঠিয়েছিল। কি অদ্ভুত মানুষ, মেসেজের ভেতরেও আমাকে ভয় দেখায়। মেসেজটা পড়ে আমি 2 দিন শক্তির মধ্যে ছিলাম। এভাবে প্রতিদিন মেসেজের মাধ্যমে নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করতে জিসান, কারণ আমি এই 4 বছরে একটিবারও ফোনে জিসানের সাথে কথা বলিনি। আর বলবোই বা কী করে? সে মানুষটাকে দেখলেই আমার ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কথা বলতে গেলে গলায় মনে হয় কেউ চেপে ধরে আছে। সেই মানুষটির থেকে দূরে থাকাই ভালো মনে করতাম আমি, কিন্তু আমি জানতাম না এই দূরে থাকাটা জিসানের ভেতরে যন্ত্রণাটা আরও বাড়িয়ে দিচ্ছে। আর আমায় দিয়ে একদিন জিসান তার সব যন্ত্রণা দূর করবে। হঠাৎ রায়হান ভাইয়ের ডাকে ঘোর কাটলো। তুই নাকি আজ কসিং মিস করেছিস, সত্য? আমি হেডফোনটা কান থেকে খুলে কিছুক্ষণ ভাইয়ার দিকে ফ্যান ফেলিয়ে তাকিয়ে থাকলাম। কি হলো, কথা বলছিস না কেন? আচ্ছা, তুমি কি করে জানলে? আর তোমাকে আমার সম্পর্কে এত ইনফরমেশন কে দেয় বলো তো? সেটা তোর না জানলেও চলবে, আগে আমি যা জানতে চাইছি সেটা বল। ঠিক শুনেছ, চকলেট খেতে খেতে বললাম। কিন্তু কেন?
স্যার ছুটি দিয়ে দিয়েছে, আমার কি দোষ? তাই তো, কোন খুশিতে শুনি? আমি বসা থেকে উঠে এক প্লেট চকলেট ভাইয়ার মুখে দিয়ে, স্যারের বউ হয়েছে, নাও মিষ্টি খাও। আমি অবাক হয়ে তিশার দিকে তাকিয়ে আছি। কি বলছে? তোর স্যারের বয়স মিনিমাম 40-45 হবে, এখন বাচ্চা কিভাবে পসিবল? ও মা, স্যারের বয়স হয়েছে বলে কি হয়েছে? বাচ্চা তো উনি জন্ম দেয়নি, দিয়েছে ওনার বউ, আর ওনার বউয়ের বয়সও কম, তাহলে সমস্যা কি? ভাইয়া আর কিছু বললো না, জানে এই মেয়ে কথা ঘোরাতে পটু। আমি আবার চকলেট খাওয়াতে মনোযোগ দিলাম। ভাইয়া যাওয়ার সময় বলে গেল, এত চকলেট খাস না, একদিন ফেটে যাবি। ভাইয়ার কথা শুনে আমি রেগে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম ভাইয়া যাওয়ার সাথে সাথেই। এমনিতেই মেজাজ গরম, তার উপর আবার এইসব কথা। এখন কি আমি শান্তি মতো কিছু খেতেও পারবো না? যত সব। তারপর শুনলি, এটাকে তুই পিচ্চি বলিস? শয়তানের খোঁটা হয়েছে, দিন দিন ওর বাদরামি বেড়েই যাচ্ছে। আমাকে কীভাবে বোকা বানালো ইয়ার, আর একা সামলাতে পারবো না, তুই তাড়াতাড়ি আয়। এতক্ষণ ফোনের অপর পাশ থেকে রায়হান ও তিশার কথাগুলো শুনছিলাম, আর এতক্ষণ আমি হাসছিলাম কথাগুলো শুনে। তুই চিন্তা করিস না, ওকে কিভাবে লাইনে আনতে হবে আমি ভালো করেই জানি। ফোনটা রেখে দিল। আমি 4 বছর ধরে প্যারিস শহরে বসবাস করছি। 3 অক্ষরের একটি ছোট্ট শব্দ প্যারিস, তবে এরই মাঝে লুকিয়ে আছে সীমাহীন ভালোবাসা, হাজারো অনুভূতি, আর শত শত স্বপ্ন পূরণ করার ক্ষমতা। সব গুণাগুণ মিলিয়ে প্যারিসকে তাই ভালোবাসার শহর বলা হয়। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সব থেকে ভালোবাসাময় ও রোমান্টিক শহর কোনটি, বিনা দ্বিধায় মুখে এসে পড়বে প্যারিস। এই শহরটি কারো কাছে আলোর শহর, আবার কারো কাছে ভালোবাসার শহর। কিন্তু আমার কাছে তো এই শহরটিকে অভিশপ্ত শহর মনে হয়, কারণ এই শহরে এসেও ভালোবাসার মানুষটি থেকে এত দূরে। তবে অনেকে মনে করে খুব ভাগ্যবান মানুষ হলে নাকি প্যারিস শহরে যেতে পারে, কিন্তু আমি নিজেকে ভাগ্যবান মনে করি না, কারণ এমন রোমান্টিক জায়গাও ভালোবাসার মতো কেউ নেই। তবে মনে সুপ্ত আশা একদিন এই রোমান্টিক শহরে ভালোবাসার মানুষটির হাত ধরে হাঁটা। সেদিন রাগটাকে যদি নিয়ন্ত্রণ করা যেত, তাহলে আজ এই শহরে নিজেকে একা মনে হতো না আমার। সেদিনের রাগের মাথায় করা ভুলটার কারণে আজ তিশার থেকে এতটা দূরে। এক প্রকার বাধ্য হয়ে সেদিন দেশটা ছাড়তে হয়েছিল, তা না হলে নিজের জীবনের সাথে সাথে রায়হানের জীবনের সংকটটাও বেড়ে যেত, আর তিশাকে হয়তো সারা জীবনের জন্য হারাতে হতো। কিন্তু এখন আর কোনো বাধা নেই। তিশাকে পাওয়ার পথে এখন যে বাধাই আসুক না কেন, তার জন্য আমি এখন একাই যথেষ্ট উপচে ফেলার জন্য। কারণ গত 4 বছরে আমার নিজের যোগ্যতায় অনেক কিছু হাসিল করে নিয়েছি, তাই তো এখন আমাকে কেউ বাধা দেওয়ার সাহস পাচ্ছে না দেশে আসার। আমি আসছি জান, তোর কাছে আসছি, তোর এতটা কাছে যেখানে তোর নিঃশ্বাসের শব্দগুলোও আমি গুনতে পারব। অনেক পালিয়েছিস, অনেক জ্বালিয়েছিস, এবার তো তোকে ধরা দিতেই হবে এই জিসানের বাহুডোরে, যেখান থেকে তুই চাইলেও মুক্তি পেতে পারবি না। অনেক উড়েছ জান, আমি আসছি তোমার পাখাগুলো কাটতে, আমায় খাঁচায় প্রবেশ করাতে। আমি আসছি। দেওয়ালে টাঙানো তিশার একটি ছবির দিকে তাকিয়ে কথাগুলো বলছি আমি, আর ঠোঁটে আমার টেডি স্মাইল। আজ ছুটির দিন, তাই সবাই সকাল নাস্তাটা একসাথে করছে। তারপরে তিশার বাবা এসে বললেন, তোমাদের সবার শপিং শেষ হয়েছে কি, নাকি আরও বাকি আছে? কিছু বাকি থাকলে তাড়াতাড়ি সেরে নাও, আর কিন্তু বেশি সময় বাকি নেই। একদিন বাদেই আমাদের রওনা দিতে হবে। মা, নিশি ও নীলুকে নিয়ে যেতে পারি আমাদের সাথে। নিশির পুরো পরিবার যাচ্ছে, তিশা, রূপক তাদেরকেও ইনভাইট করেছে। তুই নীলুকে জিজ্ঞেস কর ও আমাদের সাথে যাবে কি না। গেলে কাল প্যাকিং করে আমাদের বাসায় চলে আসতে বলিস, ওকে মা? থ্যাংক ইউ। আমি খুশি হয়ে নাস্তা না করে চলে আসলাম নীলুকে ফোন দিতে। পেছন থেকে মা বলল, আরে তিশা, নাস্তা তো করে যা, এই মেয়েটাকে নিয়ে আর পারছে না, দিন দিন বড় হবার বদলে ছোট হয়ে যাচ্ছে। মা বাদ দাও তো, একদিন ঠিক হয়ে যাবে। আমার কথা শোনো, আমি কাল তোমাদের সাথে আসতে পারবো না, হাতে কাজ আছে, কাজ শেষ করে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই রূপাকে ফোন করে বলে দিস, তা না হলে আবার রাগ করবে ছেলেটা। হুম। কলেজ শেষে আমি ও নীলু কথা বলতে বলতে নীলুদের বাসার দিকে যাচ্ছি। নীলুকে নিয়ে আমার বাসায় যেতে হবে। হঠাৎ সামনে আবির এসে হাজির। আবির হলো নীলার কাজিন।
হাই তিশা, কেমন আছো? হ্যালো আবির ভাইয়া। উফ তিশা, তোমাকে না কতবার বললাম এসব ভাইয়াটিয়া একদম বলবে না। ধ্যাৎ, ভাল লাগে না। ইউ নো উই আর জাস্ট ফ্রেন্ডস, সো হোয়াই কল এ ব্রাদার। আরে আবাল মানুষ, তোর ভালোর জন্যই বলছি। তুই যদি জানতি আমার আশেপাশে হেড ক্যামেরা আছে, যা শুধু আমাকে নজরে রাখার জন্যই। সেই ক্যামেরাতেই বন্দি হলে তোর এই সুন্দর চেহারা আফ্রিকা বানরের মতো হয়ে যাবে। তখন আমি কেন, কোনো মেয়েই আর তোকে দেখে পাগল হবে না। তোকে তখন চিড়িয়াখানায় রাখতে হবে। আমি মনে মনে কথাগুলো ভাবছি। এই কি ভাবছো? কিচ্ছু না, আসলে বাদ দিন। আপনাকে না বলেছি এভাবে পাবলিক প্লেসে আমার সাথে কথা বলতে আসবেন না। ব্যাপারটা একদমই আমার পছন্দ না। আর ভাইয়ের কানে গেলে আপনার কপালে শনি নেমে আসবে। আরে এত ভয় পাও কেন তোমার ভাইয়াকে? আর এখন তোমার ভাই তো অফিসে, আমি জানি। তাহলে দেখার তো কোনো চান্সই নাই, সো নো টেনশন। আপনি বুঝবেন না এসব। এখন বলুন কিছু বলার থাকলে। বলতে না, তোমাকে কিছু দিতে এসেছি। কি? দেখো তোমার পছন্দের হোয়াইট রোজ। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া। এগুলো আসলেই আমার অনেক পছন্দ। ওহ তৃষা, আবার ভাইয়া? হে অবুঝ বালিকা, আমি হতে চাই তোমার ছায়া। তুমি কেন ডাকো বারবার ভাইয়া? আমি কথাটা মনে মনে বলছি। তিশার মুখে বারবার ভাইয়া ডাকটা শুনে ওর বুকে মনে হয় তীরের মতো বাজে, কারণ সে তো তার এই অবুঝ বালিকাটা প্রেমে পড়ে গেছে। কিন্তু এই ভাইয়া ডাকার কারণে তিশাকে তার মনের কথা বলতে পারছে না। তিশা যদি কিছু মনে করে, ভয় পায় তিশাকে হারানো। তিশা ফুলগুলো নিয়ে নীলুর সাথে চলে গেল, আর আবির নিরাশ হয়ে ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আজ কিছু বলার ছিল আবিরের, কিন্তু আজকেও তার মনের কথা মনেই রয়ে গেল। রূপকদের গ্রামের বাড়ি আসতে আসতে তিশাদের রাত হয়ে গেল। জিসানদের পুরো পরিবারও এসেছে। জিসানদের পরিবারে জিসানের বাবা তৌসিক আহমেদ, মা রাবেহা বেগম, আর জিসানের বড় ভাই তাওহিদ এবং তার স্ত্রীর নাম তানজিলা। তাদের একটি মেয়ে আছে, তারিন, বয়স মাত্র 3 বছর। আর আছে জিসানের একমাত্র বোন নিশি। আর এখন জিসান বাদে সবাই এখানে উপস্থিত, কারণ রূপকথার বিয়ে। রূপকথা আমার কাছে আমার বড় চাচার ছেলে। সব আত্মীয় স্বজন নিয়ে বাড়িতে ভরপুর হয়ে গেছে। সবাই আপ্যায়নে ব্যস্ত জিসানদের পরিবারদের নিয়ে। আমি জার্নি করে খুব টায়ার্ড, তাই সুযোগ বুঝে রুমে চলে আসি। আর ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিতেই তখনই ফোনের টু শব্দটা খুব বিরক্ত করছে। ফোনটা হাতে নিয়ে দেখি বড় বড় অক্ষরে লেখা, আই এম কামিং ব্যাক। মেসেজটা পড়ে তিশা বুঝতে পারল নাকি, কারণ নাম্বারটা আননোন নাম্বার। প্রথমে তিশা মনে করেছিল হয়তো জিসান পাঠিয়েছে, কিন্তু নাম্বারটা বাংলাদেশের। তাহলে কে আমাকে এমন উদ্ভট মেসেজ পাঠালো? তারপরেই চারিদিকে পাখির কিচিমিচি। নানা ধরনের পাখির সমারোহের কারণে এই গ্রামটি পাখির গ্রাম হিসেবে পরিচিত পেয়েছে। তাই তো এই গ্রামের মানুষের ঘুম ভাঙে পাখির কিচিমিচির শব্দে। তবে আজ পাখি না, মানুষের কোলাহলে ঘুম ভেঙেছে আমার। বিয়ে বাড়ি বলে কথা। সকালে প্রথম সূর্যেই সবাই জেগে উঠেছে, আর আমি এখন রূপকথাদের বাড়ির সাথে দাঁড়িয়ে আছি। রূপকথাদের গ্রামটা অনেক সুন্দর। চারিদিকে সবুজের মেলা, ধানের মাঠ, পাশে কলা গাছ, এইসব চোখে দেখার মতোই। বাড়ির পেছনে বেশ কিছু নাম না জানা গাছও আছে। ছোটখাটো জঙ্গলের মতোই লাগে আমার। এই গ্রামে একটা শুটিং স্পটও আছে। প্রতি মাসে কোনো না কোনো নাটক বা সিনেমার শুটিং নাকি চলতেই থাকে। অনেক মানুষ তখন সেখানে ভিড় জমায় পর্দার সেসব নায়ক নায়িকাদের দেখার জন্য। কাল থেকে রূপকথার সাথে একবারও দেখা হয়নি। আজও নাকি সকাল সকালই বের হয়ে গেছে, কোনো স্পেশাল গেস্ট আসবে তাকে রিসিভ করতে। হঠাৎই নিশি ও নীলা দুজনে এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে। ওদের এমন আচরণ আসার কারণে আমি প্রথমে একটু ভয় পেয়ে যাই। কিরে, এভাবে কেউ কাউকে ভয় দেখায়? আমরা আসছি তুই বুঝতে পারিসনি দিশা? কি চিন্তা করছিস? চিন্তা না, কেমন জানি অদ্ভুত একটা ফিলিংস তাড়া করছে সকাল থেকে, বুঝতে পারছি না। তাই নি? এই তুই আবার আমার ভাইকে স্মরণ করছিস না তো? তোর কি মাথা খারাপ নিশি? আমি আবার ওনাকে স্মরণ করব? আমার কি আর কোনো কাজ নেই? আমি তো পারলে তোর এই গুন্ডা ভাইকে আফ্রিকার জঙ্গলে পাঠিয়ে দিতাম। কেন রে এমন বলিস কেন? ভাইয়া কিন্তু তোকে অনেক ভালোবাসে দিশা। দেখলি না
4 বছর আগে তোকে হারানোর ভয়ে কি কাজটা করলো, আর তোর ভালোর জন্য সব কিছু ছেড়ে কত দূরে পড়ে আছে। আমাদের ছেড়ে গিয়ে কিন্তু ভাইও কষ্টে আছে জানিস। 4 বছর হয়েছে, ভাইকে আমরা কেউ দেখি না। নিশি কিছুটা কষ্ট নিয়ে কথাটা বলল। বলবো না তো কি করব, তুই বল। উনি তো চলে গেছে, কিন্তু আমাকে একা রেখে যায়নি। আমার চারপাশে নিজের একটা চাল বুনে গেছে, আর সেই চাল থেকে নিজেকে না মুক্ত করতে পারছি, না শান্তিতে থাকতে পারছি। দেখছিস না, তোর এই যমরাজ ভাইয়ের জন্য মরতে গেলেও শান্তি মতো মরতে পারবো না। আচ্ছা, এসব বড় বড় কথা ভাই এলে ভাইয়ের সামনে করিস, আবার ভয়ে পালিয়ে যাবি না তো? তো চাইলে কি তোর ভাই পালাতে দেবে? আমাকে বেঁধে রাখবে, কোনো ভরসা নেই। সাইকো একটা। তা ঠিক বলছিস। শুধু দোয়া করি ভাইয়ের রাগটা যেন আগের থেকে একটু কমে যায়। তা না হলে দোস্ত থাক, তোকে বলে ভয় দেখাতে চাই না। নিশি ও তিশা যখন কথা বলতে ব্যস্ত, তখন নীলুর চোখ গেল গ্রামের সরু পথ দিয়ে আসা ব্ল্যাক রঙের BMW গাড়িটার দিকে। রূপকদের বাসার দিকেই আসছে। গাড়িটা বাড়ির ভেতরে প্রবেশ করেছে। নীলা বলে ওঠে, এই তিশা, নিশো দেখ কে এসেছে। কে? আমিও নিশি সাত থেকে বাড়ির ভেতরে প্রবেশ করা গাড়িটির দিকে তাকিয়ে আছি। প্রায় 5 মিনিট হয়ে গেল, কিন্তু কেউ নামছে না দেখে আমি ঘুরে দাঁড়াই। দেখ, কোন নবাবজাত এসেছে আল্লাহই জানে। গাড়ি থেকে নামতে নাকি এত সময় লাগে। গাড়ির পেছনের দরজা খুলে রূপক নেমে আসলো। সামনে ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে নেমে আসলো রায়হান। হোয়াইট কালারের শার্টটিতে রায়হানকে খুব চার্মিং লাগছে। নিশির কাছে উফ, মুখ দিয়ে একটা শব্দ করলো নিশি, আর চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে রায়হানকে। দেখ, আমার হিরো এসে পড়েছে, একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে। তিশা নিশির কাণ্ড দেখে হাসতে হাসতে সামনে তাকায়, আর এবার যা দেখে তা দেখে বেচারির ছোটোখাটো হার্টফেল হয়ে যাবার কথা। সাথে সাথে মুখের হাসিটা মনে হয় কেউ জোর করে বন্ধ করে দিয়েছে এমন লাগছে, কারণ ওর যমরাজ ওর সামনে। এটা কি করে হলো, কেন হলো, কিভাবে হলো, এমন আবল তাবল বলছে। রায়হান নামার পরই ড্রাইভিং সিটের দরজা খুলে নেমে আসলো একটা সুদর্শন পুরুষ। ব্ল্যাক কালারের শার্ট পরনে, হাতাটা কোনোই পর্যন্ত ভাঁজ করা, সামনের দুটো বোতাম খোলা, আর এতে লোমে ভরা ফর্সা বুকটা কিছুটা দেখা যাচ্ছে তার। হাতে ব্র্যান্ডেড ওয়াচ, আর সিল্কি চুলগুলো বাতাসে তালে তালে উড়ছে, মনে হয় খেলা করছে। চোখে সানগ্লাস আর মুখে খোঁচা খোঁচা দাড়ি তার সুন্দর মুখটাকে যেন আরও বেশি আকর্ষণ করে তুলেছে। এই যেন একটা অ্যাটম বোমা। ক্রাশ খেতে কেউ না চাইলেও এই ব্যক্তিটাকে দেখে না খাওয়ার উপায় নেই। কিন্তু তিশা শকড। আমি এতক্ষণ গাড়িতে বসেই ছাদে দাঁড়িয়ে থাকা তিশাকে দেখছিল। দীর্ঘ 4 বছর পর দেখলো তিশাকে। আমার কাছে মনে হলো ওর হার্টটা ধূপ ধূপ শব্দ বেড়ে যাচ্ছে। হঠাৎই একে শান্ত করতে না পারলে হয়তো আজ ওর মৃত্যু নিশ্চিত। আর এটাকে শান্ত করার একমাত্র ওষুধ আছে সামনে দাঁড়িয়ে থাকা সেই পিচ্চি পরিটার কাছে। আমি গাড়ি থেকে নেমে সানগ্লাসটা খুলে বুকের খোলা শার্টের সামনে রাখলাম। ছাদের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিলাম। জিশান ভাইয়া! নিশির চিৎকারে তিশার ধ্যান ভাঙল। নিশি দৌড়ে চিৎকার দিতে দিতে নিচে গিয়ে জিশানকে জড়িয়ে ধরল। জিশানও এতদিন পর বোনকে দেখে কিছুটা আবেগময় হয়ে পড়ল। এতক্ষণে সবার কানে পৌঁছে গেল জিশান এসেছে, তাই সবাই বাড়ির বাইরে বের হয়ে গেল দেখতে আসলে ঘটনাটা সত্য কিনা। জিশানের মাও কান্না করে দিল জিশানকে এত বছর পর দেখতে পেয়ে। সবাই সারপ্রাইজ, আর সবাইকে সারপ্রাইজ দিতেই জিশানের এখানে না বলে আসা। শুধু রায়হান ভাই আর রূপকদা জানতো জিশান আসবে। সবার সাথে কুশল বিনিময় করে জিশান এরপর সবাই এক প্রকার টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল জিশানকে। আর জিশানের নজরও তখন বাড়ির ছাদে তিশার দিকে। তিশা মনে হয় এখনো কোনো ঘোরের মধ্যে আছে, ভাবছে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু কি ভয়ানক স্বপ্ন! এমন স্বপ্ন তো স্বপ্নেও দেখতে চায় না তিশা। কি রে, তুই এমন কাঁপছিস কেন? চল নিচে যাই, জিসান ভাই এসেছে। ইয়ার,
তোর হিরোটা এত হ্যান্ডসাম কেন রে? আমি তো চোখ সরাতে পারছিলাম না।